প্রিয় শিক্ষার্থীরা, আমি মোহাম্মদ হাসনাজ্জামান সবুজ, সহকারী শিক্ষক, কৃষি বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ময়মনসিংহ অনলাইন স্কুল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। শিক্ষার্থীরা, তোমরা জানো যে রসায়ন বিজ্ঞান নিয়ে আলোচনা করছিলাম এবং আজকে একাদশ অধ্যায় খনিজ সম্পদ এবং জীবাশ্মর উপরে আজকে হচ্ছে পঞ্চম ক্লাস। সুতরাং আশা করি এই ক্লাসে তোমরা পুরোটা সময় আমার সাথে থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গুরুত্বপূর্ণ অনেক টপিক আলোচনা ইতিমধ্যে করেছি। প্রয়োজনে তোমরা সেই ক্লাসগুলো পুনরায় দেখে আজকের ক্লাসের সাথে সম্পৃক্ত হবে। ওকে, আজকে আমরা আলোচনা করব হলো, গত ক্লাসে আলোচনা করেছিলাম হলো অ্যালকেনের প্রস্তুতি, কিভাবে অ্যালকেন প্রস্তুত করতে হয়, এবং আজকে পড়ব হলো অ্যালকেনের বিক্রিয়া সমূহ। তোমরা জানো যে অ্যালকেন হচ্ছে কার্বন কার্বন একক বন্ধন। সুতরাং এই একক বন্ধনটা হচ্ছে সিগমা বন্ধন, তাই এটা শক্তিশালী, সহজে ভাঙে না। কারণ আমরা জানি বিক্রিয়া হওয়ার জন্য অন্যতম শর্ত হলো আগে বন্ধন ভাঙতে হবে। সুতরাং এই কারণে অ্যালকেনের বিক্রিয়া তুলনামূলক কম। এবারে আসি যে অ্যালকেনের কি কি বিক্রিয়া রয়েছে। প্রথম যেটা জানি এটা হচ্ছে দহন। লক্ষ্য করে দেখো, আমরা জানি যে পৃথিবীতে যান্ত্রিক বিভিন্ন যন্ত্রের মধ্যে বা বিভিন্ন উৎস হিসাবে যে শক্তিটা সবচেয়ে বেশি ব্যবহার করি সেটা হচ্ছে বর্তমান সময়ে জ্বালানির মধ্যে। দেখো, গাড়িতে বিভিন্ন কিছুতে আমরা যে চুলার মধ্যে যে শক্তিটা উৎপন্ন করি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি, এবং সেটা হচ্ছে অ্যালকেন, ম্যাক্সিমাম হচ্ছে অ্যালকেন। লক্ষ্য করে দেখো, আমরা জানি যে যে কোনো, এই শুধু অ্যালকেন নয়, অন্যান্যগুলো দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তাহলে আমরা বলতে পারি যে অ্যালকেনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তো দেখি আমরা কে কে জয়েন করেছো। ইতিমধ্যে জয়েন করেছো হচ্ছে পাপন, জয়েন করেছো, আরও যারা জয়েন করেছো দেখতে পাবো। তাহলে দহন লক্ষ্য করে আমরা কি বলেছি, অ্যালকেনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। তাহলে অ্যালকেনের যতগুলো যৌগ আছে সবগুলোকে আমরা দহন করি যদি, তাহলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হবে। আমরা কমন যে যৌগটা সেটাকে দিচ্ছি মিথেন। তোমরা দেখো চুলার মধ্যে যে যৌগটি থাকে, চুলায় আমরা যেটা ব্যবহার করি সেটা হচ্ছে মিথেন। আর সিলিন্ডারে করে যে গ্যাসটিকে আমরা বহন করা হয় সেটা হচ্ছে বিউটেন, কারণ এটার চাপটা বেশি। এটার চাপটা বেশি, যে কারণে সহজে সিলিন্ডারের মধ্যে কি করা হয় না, ব্যবহার করা হয় না। তবে হ্যাঁ, সিএনজি চালিত যে অটো রিক্সাগুলো রয়েছে সিএনজি, সেগুলোতে এই মিথেন গ্যাসও ব্যবহার করা হয়। তাহলে লক্ষ্য করো, এটা উৎপন্ন হলো কার্বন ডাইঅক্সাইড আর হচ্ছে জলীয় বাষ্প, এবং সেখানে প্লাস উৎপন্ন হলো তাপ। এখন লক্ষ্য করো, আমরা যদি একটু সমতা করার চেষ্টা করি, এখানে হচ্ছে 4 আছে হাইড্রোজেন, তাহলে এখানে 2 দিলাম, এতে করে অক্সিজেন 4টি হয়ে গেল এই পাশে, তাহলে এখানে 2 দিলাম। লক্ষ্য করে দেখো, এক্ষেত্রে যে জিনিসটা হয়, এই অ্যালকেনের দহনের সময় প্রচুর তাপ শক্তি উৎপন্ন হয়, যা রান্নাবান্না এবং যানবাহন চালানোর ক্ষেত্রে কি করা হয়, ব্যবহার করা হয়। তো এখন লক্ষ্য করো, এইখানে দেখতে পাচ্ছ যে একটি মিথেন অণুর জন্য 2টি অক্সিজেনের প্রয়োজন হয়, 2টি অক্সিজেন অণুর প্রয়োজন হয়। এখন এই অক্সিজেনের সরবরাহটা যদি কোনো কারণে কম থাকে তাহলে সেক্ষেত্রে অপূর্ণ দহন ঘটে। অর্থাৎ আমরা দেখো, যদি মিথেন এক অণুর জন্য 2 অণু অক্সিজেন প্রয়োজন হয়, তাহলে আমরা 2 অণু মিথেনের জন্য যদি 3 অণু, তাহলে 2 অণু মিথেনের জন্য মিনিমাম 4 অণু অক্সিজেন প্রয়োজন হয়। কিন্তু সেক্ষেত্রে যদি আমরা 2 অণু মিথেনের জন্য যদি 3 অণু অক্সিজেন দেই, আমরা লক্ষ্য করো সেক্ষেত্রে উৎপন্ন হবে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প প্লাস তাপ। এই কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে তখন কি উৎপন্ন হয়ে যাবে, কার্বন মনোঅক্সাইড। লক্ষ্য করে দেখো, এখন আমরা যদি সমতা করার চেষ্টা করি, সেক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছি কত অণু, হাইড্রোজেন পরমাণু রয়েছে 8টি। তাহলে এখানে যদি আমরা 4 দিই, তাহলে এখন এখানে যদি আমরা 2 দিয়ে দিই, তাহলে লক্ষ্য করো সেক্ষেত্রে কিন্তু মিলে গেল। এবং এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ণ দহন, অর্থাৎ অক্সিজেনের যদি সরবরাহ কম থাকে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোঅক্সাইড উৎপন্ন হয়। আরেকটি জিনিস, আরও যদি অক্সিজেনের সরবরাহ কম থাকে, অর্থাৎ 1 অণু মিথেনের জন্য যেখানে প্রয়োজন ছিল 2 অণু অক্সিজেন, সেখানে যদি আমরা 1 অণু অক্সিজেন দিই, তাহলে এই কার্বনটা একবারে অজারিত অবস্থায় থেকে যায়, অর্থাৎ এটার সাথে তড়িৎ ঋণাত্মক অক্সিজেন যুক্ত হয় না। তাহলে সেক্ষেত্রে উৎপন্ন হবে কি বলো, কার্বন এবং বিষাক্ত কার্বন এবং জলীয় বাষ্প প্লাস হচ্ছে তাপ। তাহলে আমরা বুঝে গেলাম। এখানে তোমরা একটু সমতা করে দেখতে পারো যে এখানে যেহেতু 2টি রয়েছে, 2 দিয়ে দিলাম, এবং অক্সিজেন হয়ে গেল, এখানে 2 দিয়ে দিলাম।
তো আমরা দেখতে পাচ্ছি যে এই উৎপন্ন হলো। লক্ষ্য করে দেখো, তাহলে আমরা বললাম যে অ্যালকেনকে দহন করলে কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়, কিন্তু যদি অক্সিজেনের সরবরাহ কম থাকে, লক্ষ্য করে দেখো, যদি অক্সিজেনের সরবরাহ কম থাকে তাহলে সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে বিষাক্ত কার্বন মনোক্সাইড এবং কার্বন উৎপন্ন হয়, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখব আবার কারা জয়েন করেছে ইতিমধ্যে। দেখতে পাচ্ছি লাবিব আবদুল্লাহ জয়েন করেছ, রাবিত রহমান জয়েন করেছ, আলামিন খান, তারপরে হচ্ছে অর্ক জয়েন করেছ, তারপর হচ্ছে সাদিয়া তাসনিম, সামিয়া তাসনিম তো বলা হয়, সাদিয়া সামিয়া, এবং এরা জয়েন করেছে, সুজাল জয়েন করেছ। তো আশা করি প্রথম যে বিক্রিয়াটি সেটা আমরা বুঝতে পেরেছি। এবার আসি, আমরা দেখব যে আরেকটি রয়েছে অ্যালকেনের হ্যালোজেনেশন, অর্থাৎ হ্যালোজেন যুক্ত হয় যদি, অ্যালকেনের হ্যালোজেনেশন, তাহলে আমরা অ্যালকেনের হ্যালোজেনেশন দেখব। তো অ্যালকেনের হ্যালোজেনেশন, লক্ষ্য করে দেখো, অ্যালকেনের হ্যালোজেন মানে হচ্ছে, আমরা জানি যে স্বাভাবিকভাবে অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না, কিন্তু সেটা যদি সূর্যালোকের উপস্থিতিতে হয় এবং প্রখর সূর্যালোক যদি থাকে তাহলে সেক্ষেত্রে বিক্রিয়াটা হয় কি, যেমন মিথেন প্রখর সূর্যালোকের উপস্থিতিতে, হ্যালোজেনের মধ্যে আমি ক্লোরিন নিতে পারি, ব্রোমিন নিতে পারি, দেখো ক্লোরিনটা নিলাম, তাহলে উৎপন্ন হয় কার্বন টেট্রা ক্লোরাইড এবং হচ্ছে HCl। লক্ষ্য করে দেখো, এটা অবশ্যই প্রখর সূর্যালোকের ক্ষেত্রে আলট্রাভায়োলেট রশ্মি থাকবে, তাহলে এটা হবে প্রখর সূর্যালোকের ক্ষেত্রে। প্রখর সূর্যালোকের ক্ষেত্রে আমরা যদি অ্যালকেনকে হ্যালোজেনের সাথে যুক্ত করা হয় তাহলে উৎপন্ন হয় কার্বন টেট্রাক্লোরাইড এবং HCl। কিন্তু এই প্রখর সূর্যালোকের উপস্থিতি ছাড়া যদি একেবারেই সূর্যালোকের পরিমাণটা কম হয়, একেবারেই সূর্যালোকের পরিমাণটা কম হয়, সেক্ষেত্রে এই বিক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। আবার বলছি, যদি মৃদু সূর্যালোক হয় সেক্ষেত্রে এই বিক্রিয়াটি 4টি ধাপে সম্পন্ন হয়। তাহলে আমরা কিভাবে লিখতে পারি? প্রথম ধাপ দেখো, যেমন CH4 + Cl2, এখন দেখো এক্ষেত্রে উৎপন্ন হয় CH3Cl। এটার একটা কৌশল, খুবই সহজ একটা বিক্রিয়া, এখান থেকে একটি হাইড্রোজেন সরে যাবে আর এখান থেকে একটি ক্লোরিন এসে যুক্ত হবে, তাহলে এখান থেকে একটি হাইড্রোজেন চলে গেল আর একটা হচ্ছে ক্লোরিন, তাহলে আর একটি জিনিস উৎপন্ন হবে, সেটা হচ্ছে HCl। আবার দেখো 2 নাম্বার যে ধাপটা সেটা হবে CH3Cl আর আবার ক্লোরিন যুক্ত হবে, দেখো আরেকটি হাইড্রোজেন সরে যাবে, তাহলে আমরা যা হিসাবটা রাখবো এখানে 3টি হাইড্রোজেন আছে, 2টি হাইড্রোজেন হয়ে যাবে, তাহলে CH2 Cl2 HCl। আমরা একটু বলে নিই, এই যৌগটি যেটি রয়েছে এটার নাম হচ্ছে মিথাইল ক্লোরাইড, অথবা কি বলতে পারি আমরা, মিথাইল ক্লোরাইড অথবা মনোক্লোরোমিথেন। এটা আমরা জানি যে বিভিন্ন জৈব যৌগ যে রয়েছে, যেমন এটাকে কার্যকরীমূলকটা লিখছি, এটা হচ্ছে অ্যালকোহল, জৈব অ্যাসিড এবং কি উৎপন্ন হয় বলো, অ্যালডিহাইড উৎপন্ন প্রস্তুতিতে এই মিথাইল ক্লোরাইড ব্যবহৃত হয়। আর এইটাকে আমরা যদি দেখি, এটার নাম হচ্ছে ডাইক্লোরোমিথেন। দেখো 2টি ক্লোরিন রয়েছে, আমরা কিভাবে নামটা তৈরি করতে পারি। আর আরেকটি জিনিস আমরা দেখতে পাচ্ছি, এখানে একটা মিথিলিন মূলক রয়েছে, তাহলে এই যৌগটিকে আমরা এইভাবেও বলতে পারি, এটির নাম হচ্ছে মিথিলিন ক্লোরাইড। যেমন দেখো, এটা ব্যবহার করা হচ্ছে যে বিভিন্ন রং শিল্পের মধ্যে এটাকে ব্যবহার করা হয়, আচ্ছা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় এটাকে। এবার আমরা দেখব যে এই যৌগটির সাথে যখন আবার ক্লোরিন যুক্ত হবে তাহলে আরেকটি হাইড্রোজেন কমে যাবে, একটি ক্লোরিন এসে যুক্ত হবে, তাহলে হবে CH3 আর হচ্ছে এটা হচ্ছে HCl। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব এরপরে আমরা বলছি এটার নাম হচ্ছে, এইটা যখন যুক্ত হবে আরেকটা হাইড্রোজেন চলে যাবে, CCl4 HCl। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে 2টির নাম বলিনি আমি আবার বলছি, লক্ষ্য করে দেখো যে এইটার নাম আমরা জানি হচ্ছে ট্রাইক্লোরোমিথেন অথবা মিথেন ট্রাইক্লোরাইড, আর সবচেয়ে কমন যে নামটি রয়েছে সেটা হচ্ছে
ক্লোরোফর্ম। লক্ষ্য করে দেখো, এটা তোমরা ইতিমধ্যে শুনেছো মনে হয় নামটি, যেটা চেতনানাশকের জন্য ব্যবহার করা হয়, চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। এখন দেখো এই যে ক্লোরোফর্ম, এটা কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে এটাকে যদি তুমি আলোকের সংস্পর্শে আনো তাহলে সেটা আরও একটা বিরাট সমস্যার সৃষ্টি করে। যেমন CH3Cl3, এটা যখন লাইট অর্থাৎ আলোর সংস্পর্শে আসে তাহলে এটা বিক্রিয়া করে হয়ে যায় কি COCl2 প্লাস HCl। লক্ষ্য করে দেখো, এইটা যখন উৎপন্ন হয় সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। অর্থাৎ এটা হচ্ছে ফসজিন গ্যাস, অর্থাৎ এই গ্যাসটি অত্যন্ত বিষাক্ত, এই গ্যাসটি অত্যন্ত বিষাক্ত। এই বিষাক্ত হওয়ার কারণে এটা আলোর সংস্পর্শে আসলে এই বিক্রিয়াটা করে ফেলে, যে কারণে আমাদের এটাকে আলোর সংস্পর্শে আসতে দেওয়া যাবে না। আলোর সংস্পর্শে না আসলে এটি বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, যে কারণে এটা অনেক সময় বাদামি বোতল বা যার মধ্যে এমন একটি কাচের বোতল বা এমন একটি বোতল ব্যবহার করা হয় যেখানে আলো কি করতে পারে না, প্রবেশ করতে পারে না, এমন বোতলে রাখতে হয়। তারপরেও যদি তুমি মনে করো যে এই গ্যাসটি তোমার ল্যাবের মধ্যে বা তুমি যে স্কুলে পড়াশোনা করো সেই ল্যাবে অনেক দিন যাবত এই গ্যাসটি রয়েছে বা ক্লোরোফর্ম রয়েছে, সেটি ফসজিন গ্যাস উৎপন্ন হয়ে গেছে কি না সেটা তো তুমি জানো না। তাহলে সেক্ষেত্রে কি করবে, যে বোতলটার মধ্যে এই ক্লোরোফর্ম রয়েছে সেখানে তুমি কি করবে, এই বোতলটার মধ্যে অর্থাৎ আমি হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা শনাক্ত করার জন্য একটা বিক্রিয়া জানি, অর্থাৎ সিলভার নাইট্রেটের সাথে তুমি যদি হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত করো তাহলে কি হবে, সিলভার ক্লোরাইডের একটা অধক্ষেপ পড়ে এবং উৎপন্ন হয় হলো সিলভার ক্লোরাইড এবং HNO3। লক্ষ্য করে দেখো, যদি এটা হলো সাদা বর্ণের একটা পদক্ষেপ পড়বে। তাহলে মজার বিষয় হলো, যদি তুমি ক্লোরোফর্ম আছে তোমার ল্যাবের মধ্যে এবং সেখানে যদি তুমি দেখো যে এই বোতলের মধ্যে সামান্য পরিমাণ সিলভার নাইট্রেট ছেড়ে দেওয়ার সাথে সাথে এখানে কি পড়ে গেছে, একটা সাদা বর্ণের পদক্ষেপ পড়ে গেছে, তাহলে সেটা আর ক্লোরোফর্ম নেই, অর্থাৎ সেটা আলোকের সংস্পর্শে এসে ফসজিন গ্যাস এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে এবং সেটা নিয়ে কাজ করলে বিপদ আরও বেশি ঘটার সম্ভাবনা থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে যে জিনিসটা আমরা জানি এটা হচ্ছে কার্বন টেট্রাক্লোরাইড। তোমরা জানো যে কার্বন টেট্রাক্লোরাইড, এটাকে বলতে পারি টেট্রাক্লোরোমিথেনও বলতে পারি, ওকে, অথবা এটার আরেকটা নাম হচ্ছে টেট্রাসল। আর সবচেয়ে মজার বিষয় হলো হ্যালোন 104 হিসেবে এটা অগ্নি নির্বাপন কাজেও এই কার্বন টেট্রাক্লোরাইডকে কি করা যায়, ব্যবহার করা হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আরেকটা জিনিস হচ্ছে, এই কার্বন টেট্রাক্লোরাইডকে ড্রাই ওয়াশ করতে ব্যবহৃত হয়, ওকে। তো আমরা আশা করি এই বিক্রিয়াটি পারবো। তাহলে আমরা পেলাম মাত্র অ্যালকেনের বিক্রিয়া পেলাম মাত্র দুটি, একটি হলো দহন আর একটি হচ্ছে অ্যালকেনের হ্যালোজেনেশন। তাহলে আমরা আবার দেখবো যে কে কে যুক্ত রয়েছে। অসাধারণ পরিবেশনা, মনোমুগ্ধর ভঙ্গিমা, ধন্যবাদ। বাদল দাস স্যার, ক্লাসটি খুব ভালো লাগছে, ধন্যবাদ। রাফি যুক্ত হয়েছে এবং হচ্ছে আরও অনেকেই যুক্ত হয়েছে, পাপন, রাবিত, দেখতে পাচ্ছি সুজাল, এরা জয়েন করেছ। তো এবারে আমরা যে জিনিসটা বলবো যে অ্যালকেনকে প্যারাফিন বলা হয়। অ্যালকেনকে কেন প্যারাফিন বলা হয়, কারণ হচ্ছে অ্যালকেনের মধ্যে হচ্ছে কার্বন, হাইড্রোজেন এবং কার্বন কার্বন বন্ধন রয়েছে। এই দুটি বন্ধন অত্যন্ত কি বলা, শক্তিশালী। এই শক্তিশালী হওয়ায় এরা হচ্ছে তীব্র জারক, ক্ষারক, বিজারক বা বিকারক, মানে যারা বিক্রিয়া ঘটায় এদের সংস্পর্শে এরা কি করে না, আসে না, এদের সংস্পর্শে এরা আসে না, যে কারণে কি করে না, রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না। তাই হলো অ্যালকেনের বিক্রিয়ার পরিমাণ তুলনামূলক কম, এই জন্য এদেরকে প্যারাফিন বলা হয়। অর্থাৎ প্যারাফিন শব্দের অর্থ হলো আসক্তিহীন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি অ্যালকেন সম্পর্কে তোমরা পারবে শনাক্তকরণ সহ। আর শনাক্তকরণের মধ্যে আমরা সহজে বলতে পারবো যে বিক্রিয়াগুলা, ওই যে হ্যালোজেনেশনের বিক্রিয়াটাই বলতে পারি যে এটা সূর্যালোকের উপস্থিত ছাড়া যদি বিক্রিয়াটা না হয় তাহলে বলতে পারবো এই যৌগটি হচ্ছে অ্যালকেন, ওকে। তো এবারে আমরা অ্যালকিন সম্পর্কে আলোচনা করব। দেখো, আমরা জানি যে অ্যালকিন হচ্ছে কার্বন কার্বন দ্বিবন্ধন,
তাহলে আমরা এটা এইভাবে বলতে পারি, কার্বন কার্বন দ্বিবন্ধনযুক্ত এলিফ্যাটিক হাইড্রোকার্বনকে বলা হয় অ্যালকিন। তো অ্যালকিনের কার্যকরী মূলকটা হচ্ছে এটা। আর হচ্ছে তোমরা জানো যে এটা সাধারণ সংকেত হচ্ছে CnH2n, এবং যেখানে n এর মান 2 থেকে শুরু হয়, কারণ সেটাও তোমরা বলতে পারবে কেন। কারণ হচ্ছে যে আমরা জানি যে এটার মধ্যে অ্যালকিন গঠনের জন্য কার্বন কার্বন দ্বিবন্ধন প্রয়োজন, অর্থাৎ ন্যূনতম 2টি কার্বন প্রয়োজন, যে কারণে অ্যালকিনের প্রথম সদস্য 1 দিয়ে হয় না, অর্থাৎ মিথিন হয় না। তাহলে আবার বলছি দেখো, এটা কোড প্লাস ইন যুক্ত হয়, তাহলে আশা করি তোমরা এটার মানগুলো বসিয়ে পারবে, C2H4 C3H6, এবং এটা তো বুঝতে পারছো ইথ, তার সাথে যুক্ত হবে ইন, তাহলে এটার নাম হবে ইথিন, এটার নাম হবে প্রোপিন। সেমভাবে তোমরা মানগুলো বসিয়ে করবে, ইথিন, প্রোপিন, বিউটিন, প্যান্টিন, হেক্সিন, হ্যাপটিন, অক্টিন, ননিন, ড্যাকিন। তো এইভাবে আমরা নামকরণগুলো করব। এখন যে কাজটা প্রত্যেকটা ক্ষেত্রে অ্যালকিন, অ্যালকাইন, অ্যালকোহল, ফ্যাটি অ্যাসিড যাই পড়ি না কেন 3টা পার্টে আমরা শিখব। ফার্স্ট, অ্যালকিনকে কিভাবে প্রস্তুত করব, আর অ্যালকিনকে কিভাবে শনাক্ত করতে পারি। থার্ড হচ্ছে অ্যালকিনের বিক্রিয়া, সেমভাবে অ্যালকাইন পড়বো আমরা, অ্যালকোহল, এই 3টা পার্টে পড়বো। ফার্স্ট বলেছি প্রস্তুতি, 2 শনাক্তকরণ, 3 বিক্রিয়াসমূহ। তাহলে আমরা ফার্স্ট যে কাজটা করব অ্যালকিনের প্রস্তুতি। দেখো, প্রস্তুত করার জন্য প্রথম হচ্ছে যে আমরা এটা যেটা পড়ব অ্যালকোহল নিরোধন করে, প্রথম প্রস্তুতিটা অ্যালকোহল নিরোধন করে, অর্থাৎ নিরোধন করা মানে হচ্ছে এখান থেকে অ্যালকোহল থেকে পানিটাকে বের করে নিয়ে যাওয়া। তাহলে অ্যালকোহল থেকে কি করে পানিকে বের করে নেওয়া। আমরা নিরোধন করার জন্য যে যৌগগুলা সম্পর্কে জানি সেটা হচ্ছে, তোমরা জানো যে গাঢ় সালফারিক অ্যাসিড। অবশ্য সালফারিক অ্যাসিডের ক্ষেত্রে লঘুটা কিন্তু নিরোধক হিসাবে কাজ করে না, তাহলে এরা হচ্ছে নিরোধক। দেখো, নিরোধক হিসাবে কারা আছে, এরকম আরও অনেক যৌগ রয়েছে, ক্যালসিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম অক্সাইড, ফসফরাস, পেন্টা অক্সাইড, এইগুলা কিন্তু নিরোধক হিসাবে কাজ করে। অর্থাৎ কোনো যৌগের মধ্যে যুক্ত করলে ওই যৌগ থেকে পানিকে কি করে নিয়ে আসে, বের করে নিয়ে আসে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা দেখব যে আমরা জানি যে অ্যালকিনকে তুমি যদি নিরোধন করো, অ্যালকোহলকে C2H5, তোমরা তো জানো যে এটা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, তাহলে এটা ইথানল। এই ইথানলের মধ্যে যদি আমরা গাঢ় সালফারিক অ্যাসিড যুক্ত করি, গাঢ় সালফারিক অ্যাসিড যুক্ত করি, তাহলে এইটার মধ্যে যে পানিটা রয়েছে, অর্থাৎ এক অণু পানি, তাহলে এখান থেকে 2টা হাইড্রোজেন বের করবে, অর্থাৎ এখান থেকে একটা হাইড্রোজেন বের করবে, আর OH তো রয়েছে, অর্থাৎ H প্লাস OH মাইনাস, তাহলে এখানে কি থেকে যায় C2H4, দেখো ইথিন হয়ে গেল। আর এই যে পানিটা বের হবে, H প্লাস আর OH মাইনাস মিলে হয় পানি, পানিটা থেকে যাবে হলো সালফারিক অ্যাসিডের সাথে। এই যে দেখো প্রস্তুতি হয়ে গেল। তাহলে কি বলবো, এই অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফারিক অ্যাসিড যুক্ত করলে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। এটা তুমি এখান থেকেই বর্ণনাটা দিয়ে দিতে পারবে। আমরা আবার বলছি, অ্যালকোহলের মধ্যে গাঢ় সালফারিক অ্যাসিড যুক্ত করলে এক অণু পানি অপসারিত হয়ে অ্যালকিন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটি তোমরা পারবে। এবার দেখো, আমরা জানি যে অ্যালকাইল হ্যালাইডের সাথে, তোমরা তো জানো যে অ্যালকাইলকে R দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এটার নাম হচ্ছে মিথাইল, ইথাইল, প্রোপাল, বিউটাইল। এই হ্যালাইড মানে হেলোজেন, হেলোজেনকে X দ্বারা, যদি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি তুমি অ্যালকোহলীয় এর সাথে অ্যালকোহলীয়, লক্ষ্য করে দেখো, এই অ্যালকোহলীয় যদি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করো, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম যুক্ত করো, তাহলেও অ্যালকিন প্রস্তুত করা সম্ভব। তাহলে এটা হচ্ছে 2 নম্বর প্রসেস। আমরা আবার বলছি, অ্যালকাইল হ্যালাইডের সাথে অ্যালকোহলীয় কস্টিক সোডা বা কস্টিক পটাশ যুক্ত করলে, তাহলে আমরা একটু অ্যালকোহলীয় সম্পর্কে জানবো। তোমরা জানো, ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, এর মধ্যে যদি একইও যুক্ত থাকে তাহলে এটাকে আমরা বলি জলীয় দ্রবণ। আবার যদি এটার মধ্যে AlC যুক্ত থাকে তাহলে এটাকে বলবো অ্যালকোহলের দ্রবণ, অ্যালকোহলের দ্রবণ। তাহলে আমরা অবশ্যই এখানে অ্যালকোহলের দ্রবণ নেব, এবং এটার নাম তোমরা জানো KOH, এটার নাম হচ্ছে কস্টিক পটাশ। আরেকটার নাম হচ্ছে NaOH
এটার নাম হচ্ছে কস্টিক সোডা। আর এই কস্টিক শব্দটা সম্পর্কে আমরা জেনে নেব। কস্টিক শব্দের অর্থ হচ্ছে পোড়ানো। তাহলে আমরা আবার একটু দেখতে চাই কারা কারা আমার সাথে এখনো রয়েছে। বন্ধু রাজীব দেবনাথ, ধন্যবাদ। রাজীব দেবনাথ, আলামিন খান ছিল, আলামিন খান আমার খুব প্রিয় বন্ধু, অসাধারণ হচ্ছে বন্ধু, ধন্যবাদ। অর্ক রয়েছে, এরপরে হচ্ছে শাহরিয়ার আহমেদ বাদন, এবং আমরা দেখতে পাচ্ছি রাহাত আছো। তো এবারে লক্ষ্য করো, এই যে কস্টিক সোডা বা কস্টিক পটাশ, এটা অবশ্যই এলসি যদি যুক্ত থাকে তাহলে এগুলো আমরা জানবো। এটা হচ্ছে অ্যাকিউ মানে হচ্ছে জলীয় দ্রবণ, আর এলসি হচ্ছে অ্যালকোহলের দ্রবণ। তাহলে এটা অ্যালকোহলের দ্রবীভূত যদি থাকে তাহলে সেক্ষেত্রে কী করব আমরা, দেখো আরএক্স এর সাথে যদি আমরা কস্টিক সোডা বা কস্টিক পটাশ যুক্ত করি, যেমন দেখো, তাহলে উৎপন্ন হবে অ্যালকিন। আমরা একটু দেখানোর চেষ্টা করি কিভাবে উৎপন্ন হয়। যেমন এটা যদি আমরা ইথাইল অ্যালকোহল নিই, C2H5 ক্লোরাইড, মনে করো ইথাইল ক্লোরাইড নিলাম, ইথাইল, এটাই হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই অংশটুকু দেখো ইথাইল, আর এই যে হ্যালোজেন রয়েছে, তাহলে অ্যালকাইল হ্যালাইডের সাথে আমরা কি যুক্ত করব, কস্টিক সোডা। দেখো কস্টিক সোডা যদি আমরা যুক্ত করি, এক্ষেত্রে এটাকে আমরা যদি ভাঙি, C2H5+ Cl- Na+ OH-। লক্ষ্য করে দেখো, এই অ্যালকোহলে হলে তার বিয়োজন মাত্রাটা আরও বেড়ে যায়, তাহলে এইখান থেকে একটি H+ বের হয়ে আসে। তোমাকে বিক্রিয়াগুলো বুঝতে হবে যে কিভাবে হয়, বিক্রিয়া মুখস্থ করার জিনিস না, কিন্তু কেউ এই কৌশল শিখালে চলবে না, আমাকে বুঝতে হবে বিক্রিয়াটা কিভাবে হচ্ছে। তাহলে দেখো এখান থেকে যদি একটি H+ বের হয়ে যায় তাহলে থেকে যায় C2H4, এই যে অ্যালকিন হয়ে গেল। এখন দেখো এই যে Na+Cl-, তাহলে কি হবে NaCl, এবং এটা অ্যালকোহলই থেকে যায়, আর হচ্ছে H+OH-। তোমরা জানো H+OH- মিলে যুক্ত হলে পানি উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, এখানে যদি ইথাইল ক্লোরাইডের জায়গায় যদি প্রোপাইল ক্লোরাইড বা প্রোপাইল ব্রোমাইড থাকে তাহলে সেম সিস্টেমে তোমরা অ্যালকিন উৎপন্ন করবে। তাহলে আমরা অ্যালকিন কিভাবে প্রস্তুত করতে হয় সেই প্রসেসটা আমরা জেনে ফেললাম। কয়টা পদ্ধতিতে? দুইটা, একটা হলো নিরোধন করে, আর দুইটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইডের সাথে কস্টিক সোডা বা কস্টিক পটাশ যদি অ্যালকোহলে যুক্ত করা হয় তাহলেই সেটা অ্যালকিন উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এটা পারবে। এবারে আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো অ্যালকিন শনাক্তকরণ। প্রিয় শিক্ষার্থীরা, অ্যালকিন কিভাবে শনাক্ত করব? তাহলে আমাদের অ্যালকিনের ধর্মটা আগে জানতে হবে। অ্যালকিনের ধর্ম হলো রঞ্জক বস্তুকে বিরঞ্জক করে, অর্থাৎ রঙিন বস্তুকে বর্ণহীন করে। তাহলে আমরা যদি কোনো বিক্রিয়ায় দেখি যে আগে বর্ণ ছিল, পরে বর্ণ যদি না থাকে, অর্থাৎ বর্ণহীন যদি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এই যৌগের সাথে যে বিক্রিয়া করেছে সেটি হচ্ছে অ্যালকিন। তাহলে আমরা একটু দেখি, এইরকম পরীক্ষা হচ্ছে ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া, অর্থাৎ হেলোজেনের সাথে বিক্রিয়া বলতে পারি আমরা, ক্লোরিন বা ব্রোমিনের সাথে বিক্রিয়া। লক্ষ্য করে দেখো, আমরা জানি যে ধরো এরকম একটা যৌগ দিই আমরা, CH2 ইথিন। তোমরা তো জানো কমন যৌগটা দিয়ে দেখাচ্ছি আমরা। এই ইথিনের সাথে যদি আমরা ক্লোরিন যুক্ত করি, ক্লোরিন যুক্ত করলে দেখো আমরা জানি অ্যালকিনের ধর্ম হলো দ্বিবন্ধনটা সহজে কী হয়ে যায়, ভেঙে যায়। এই ভেঙে গেলে একক বন্ধন হয়ে যায়, এখানে এসে ক্লোরিন যুক্ত হয়। তাহলে আমরা লিখতে পারি CH2Cl। প্রিয় শিক্ষার্থীরা, যেদিক দিয়ে আমরা নামকরণ করি তাহলে এটা 1,2, ওদিক দিয়ে করলে 1,2 হবে। তাহলে আমরা বলতে পারি 1,2 ডাইক্লোরো ইথেন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন যেহেতু, তাহলে এটার নাম হলো 1,2 ডাইক্লোরো ইথেন। এখন দেখো, এই যে আমরা জানি এই ক্লোরিনের বর্ণটা হচ্ছে গাঢ় আমি মানে সবুজ, তাহলে গাঢ় সবুজ। এখন এই যে গাঢ় সবুজ থাকে, বিক্রিয়া হওয়ার পর এটা বর্ণহীন হয়ে যায়, অর্থাৎ ধূসর সাদা বর্ণের একটা পদার্থের সৃষ্টি হয়। তাহলে এইখানে যেটা হয়েছে, এইখানে হয়ে কী হয়ে যায়, বর্ণহীন হয়ে যায়। এই যে বর্ণহীন হলো, তাহলে কে করলো, ইথিন। তাহলে আমরা বলতে পারি ইথিন হচ্ছে অ্যালকিন, কারণ অ্যালকিনের ধর্ম হলো রঙিন বস্তুকে বর্ণহীন করে। সেমভাবে তুমি যদি এখানে ব্রোমিনের বিক্রিয়া দিতে তাহলে এখানে ড্রাই ব্রোম উৎপন্ন হতো, এবং সেক্ষেত্রে আমরা জানি ব্রোমিনের বর্ণ হচ্ছে তীব্র লাল, এবং সেক্ষেত্রেও এই লাল বর্ণটা দূরীভূত হয়ে যেত। তাহলে আমরা বলতে পারি এখানে যৌগটি হচ্ছে অ্যালকিন। আরেকটি পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাটির নাম হচ্ছে আমরা জানি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া।
পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া, আমরা লিখব পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা লক্ষ্য করে দেখো, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে যে বিক্রিয়াটি রয়েছে সেক্ষেত্রে আমরা সংক্ষিপ্ত করতেছি, এইখান থেকে ভেঙে একটা জায়মান অক্সিজেন আসে, অর্থাৎ সক্রিয় অক্সিজেন আসে। তাহলে সেক্ষেত্রে লক্ষ্য করে দেখো CH2 এটার জলীয় দ্রবণ যদি হয় এটা ভেঙে আসবে, আমরা সংক্ষিপ্ত করে লিখছি, এটা ভেঙে আসবে হলো জার্মান অক্সিজেন এবং এর জলীয় দ্রবণ মানে কি পানি রয়েছে। এখন আমরা জানি যে এইটার ভাঙলে হয় H প্লাস OH মাইনাস, এইটার সাথে যদি আরেকটা H প্লাসের সাথে যদি ওটা যুক্ত হয় তাহলে OH মাইনাস হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ আমরা দুইটা OH মাইনাস পেয়েছি, এই দ্বিবন্ধন ভেঙে এটার সাথে যুক্ত হবে, তাহলে CH2 OH। প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো যেহেতু অ্যালকোহলের জাতক এখানে, তাহলে আমরা বলতে পারি ইথেন 1,2-ডায়ল, ইথেন 1,2-ডায়ল, অ্যালকোহলটা হচ্ছে জাতক, এইখানে হচ্ছে মূল কার্যকরী মূলক। তাহলে আমরা এইটা জানি যে এই পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বর্ণ হচ্ছে তীব্র বেগুনি, যখন বিক্রিয়া হয় তখন এই বেগুনি বর্ণটা দূরীভূত হয়ে যায়, তাহলে আমরা বলতে পারি এই যৌগটি হচ্ছে অ্যালকিন। প্রিয় শিক্ষার্থীরা আমরা শনাক্তকরণ প্রসেসটা বুঝলাম। এবার অ্যালকিনের বিক্রিয়ার পরিমাণটা কিন্তু বেশি, কারণ হচ্ছে অ্যালকিনের বিক্রিয়ার পরিমাণটা কেন বেশি যদি তোমাকে প্রশ্ন আসে, আমরা জানি যে অ্যালকিনের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন রয়েছে, এই দ্বিবন্ধনের মধ্যে একটি হচ্ছে সিগমা বন্ধন, এটা শক্তিশালী, কিন্তু এইটা হচ্ছে পাই বন্ধন, তাহলে পাই বন্ধনটা দুর্বল এবং এটা সহজে কী হয়ে যায়, ভেঙে যায়। ভেঙে গেলে এখানে বন্ধন মুক্ত হয়, অন্যান্য মৌল বা যৌগগুলো যুক্ত হতে পারে, যে কারণে অ্যালকিন কি করে সংযোজন বা দ্রুত বিক্রিয়ায় অংশগ্রহণ করে। তাহলে আমরা অ্যালকিনের কিছু বিক্রিয়া দেখি। প্রথম যেটা, এটা হচ্ছে দহন। লক্ষ্য করে দেখো, অ্যালকিনকে যদি দহন করা হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা বলেছিলাম কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়, কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয় C2H4 প্লাস O2। তাহলে আমরা একটু দেখব যে এই বিক্রিয়াটা করার আগে কারা কারা আজ এখনও যুক্ত রয়েছে। পাপন আছো, এখনও রাফি আছো, তোমাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। অর্ক রয়েছে। এবারে আমরা জানি যে এটা কার্বন ডাইঅক্সাইড এবং জলীয় বাষ্প উৎপন্ন হয়। প্রিয় শিক্ষার্থীরা এই ক্ষেত্রে আমাদের একটু সমতা করার জন্য যদি দেই তাহলে এটা হবে C2 কি এখানে 2 হয়। তাহলে লক্ষ্য করে দেখো সেক্ষেত্রে আমাদের কার্বন এখানে রয়েছে 2টি, তাহলে এখানে 2 দিয়ে দিলাম। এখন দেখো অক্সিজেন হলো 4টি, এখানে 4টি 2টি 6টি, তাহলে এখানে দিয়ে দিলাম 3। এখন প্রশ্ন হলো যে আমরা জানি যে অ্যালকিনের দহনের সময় কার্বন ডাইঅক্সাইড আর জলীয় বাষ্প উৎপন্ন হয় এবং সেক্ষেত্রেও তাপ উৎপন্ন হয়, কিন্তু যে সমস্যাটা আমরা একটু দেখবো, যেমন এটা নিয়েছি C2H6, তোমরা জানো এটার নাম হচ্ছে ইথেন, আর এটা ইথিন C2H6। আমরা যদি এটাকে একটু দেখি, এটার আণবিক ভর যদি হিসাব করি, কার্বনের 24, এটা 6, মানে 12 × 2 24, তাহলে দেখো 30, আর এটা 24 যোগ এটা তো 4, তাহলে কত হয় 28। এখন শতকরা পরিমাণ যদি বের করি, দেখো 30-এর মধ্যে 24 আছে কার্বন ইন্টু 100%, এবং এটার মধ্যেও যদি বের করি 28-এর মধ্যে 24 ইন্টু 100%। এখন দেখো এটা যদি তুমি কাটাকাটি করো 80% হয়, আর এইটি কাটাকাটি করলে 85.71% হয়। তাহলে এইটা দেখো এই দুটি, অর্থাৎ এটা হচ্ছে অ্যালকেনের যৌগ আর এটা হচ্ছে অ্যালকিনের যৌগ, তাহলে 2 কার্বন বিশিষ্ট দুটি যৌগই, কিন্তু এই অ্যালকেনের চেয়ে দেখো তুলনামূলক অ্যালকিনে কার্বনের শতকরা পরিমাণটা বেশি, যে কারণে এটা দহনের সময় কিছু অজারিত কার্বন থেকে যায়, অর্থাৎ সম্পূর্ণরূপে জারিত হয় না, যে কারণে কালো ধোঁয়ার সৃষ্টি হয়। তাহলে তোমরা আশা করি এই জিনিসটি পারবে। কেন অনেক সময় স্টুডেন্টরাগুলো এগুলো বইয়ের মধ্যে বা গাইডে দেওয়া থাকে যে আসলে কেন যে এটা অজারিত থাকে বা কেন এখানে কালো ধোঁয়ার সৃষ্টি হয় সেটা ক্লিয়ার থাকে না। আশা করি তোমরা জিনিসটি বুঝতে পেরেছো, অর্থাৎ অ্যালকেনের চেয়ে অ্যালকিন বা এটার মধ্যে তুলনামূলক কার্বনের পরিমাণটা বেশি থাকে, যে কারণে এটা কালো ধোঁয়ার সৃষ্টি করে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আশা করি অ্যালকিনের দহনটা পারবো। এবারে অ্যালকিনের আরও কিছু যে বিক্রিয়া রয়েছে, যেটা আমরা জানি হচ্ছে হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া। হ্যালাইড মানে হচ্ছে হ্যালোজেনের সাথে বিক্রিয়া। 2 নাম্বার হলো হাইড্রোজেন হ্যালাইডের সাথে বিক্রিয়া। আমরা হাইড্রোজেন হ্যালাইড মানে এই ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন যাই নেই না কেন, তাহলে ধরো ইথিন
ইথিনের সাথে যদি আমরা এস এবং সিএল নেই, লক্ষ্য করে দেখো এইটা, এখানে একটা ক্লোরিন, এখানে একটা অ্যালকাইল ক্লোরাইড উৎপন্ন হয়ে যাবে, তাহলে CH2Cl। কিন্তু সমস্যা হলো এইটা আমরা জানি হচ্ছে এটা হচ্ছে প্রতিসম অ্যালকেন, অর্থাৎ দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনের যদি হাইড্রোজেনের পরিমাণ সমান থাকে সেক্ষেত্রে তুমি যে কোনো জায়গায় হাইড্রোজেন এবং অন্যটার সাথে ক্লোরিন যুক্ত করতে পারবে। কিন্তু এইরকম যদি হয়, ধরো CH3 CH2, এইটা দেখো, এটার মধ্যে দ্বিবন্ধনযুক্ত দুটি কার্বনের মধ্যে কিন্তু হাইড্রোজেন সমান নয়, সেক্ষেত্রে আমার লক্ষ্য করে দেখো, সেক্ষেত্রে কিন্তু এটা বলা হয় অপ্রতিসম অ্যালকিন। এখন তুমি তো এখানে যদি HCl যুক্ত করো তাহলে তো বলবে যে দ্বিবন্ধনটা ভাঙলে এখানে কি H যুক্ত হবে আর এখানে কি ক্লোরিন যুক্ত হবে, যদি তাই দাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। আমরা জানি যে মার্কোনিভ নিয়ম অনুযায়ী এটা হচ্ছে যে অর্থাৎ যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। আমি আবার বলছি, যে কার্বনে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে এবং তার বাকি এটার সাথে ক্লোরিন যুক্ত হবে। তাহলে এখানে এসে ক্লোরিন যুক্ত হবে, এখানে এসে হাইড্রোজেন যুক্ত হবে। তাহলে বিক্রিয়াটা লিখতে পারবো CH, এখানে Cl আর এখানে হবে CH3, অর্থাৎ এটাকে যদি আমরা নামকরণ করি তাহলে হবে 2-ক্লোরোমিথেন। প্রিয় শিক্ষার্থীরা, তবে হ্যাঁ, যদি তুমি এটা বলতে পারো যে এইভাবে না লিখে যদি এইটা এইভাবে দিয়ে দাও তাহলে সেক্ষেত্রে কিন্তু উল্লেখ করতে হবে, এটাও হবে, আমি কিভাবে হতে পাবে আমি সেটা উল্লেখ করতে হবে, এটাও হবে মিথাইল ক্লোরাইড। এক্ষেত্রে বলতে হবে এটি হচ্ছে অ্যান্টি মার্কোনিভ নিয়ম, অর্থাৎ অ্যান্টি মার্কোনিভ নিয়ম অনুযায়ী যেখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি থাকবে সেখানেই হ্যালাইড যুক্ত হবে, আর যেখানে হাইড্রোজেনের পরিমাণ কম থাকবে সেখানে হাইড্রোজেন যুক্ত হবে। এটি হচ্ছে অ্যান্টি মার্কোনিভ নিয়ম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই বিক্রিয়াটি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমাকে চিনতে হবে প্রতিসম অ্যালকিন এবং অপ্রতিসম অ্যালকিন। এটি দুটো যদি তোমরা চিনতে পারো তাহলে অবশ্যই এই বিক্রিয়া দুটা সমস্যা হবে না। আরেকটা জিনিস আমরা দেখিয়ে দিই খুব দ্রুত গতিতে। আমরা ধরো অ্যালকিনের যদি আমরা হাইড্রোজেন যুক্ত করি, হাইড্রোজেন এই দুটো নিকেল চূর্ণ প্রবাহকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তুমি যদি উত্তপ্ত করো তাহলে এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। এখানে এটা হলো অসম্পৃক্ত হাইড্রোকার্বন, এখানে দুটো হাইড্রোজেন যুক্ত হয়ে যাবে তখন সম্পৃক্ত হাইড্রোকার্বনে পরিণত হবে, অর্থাৎ অ্যালকিন থেকে অ্যালকেনে পরিণত হয়। এটাকে সম্পৃক্ততার পরীক্ষাও বলা যায়। প্রিয় শিক্ষার্থীরা, সময়ের পরিক্রমা একবারে শেষের দিকে চলে আসছি। আমি আরও অনেক কিছু আলোচনা করার ইচ্ছে ছিল কিন্তু সম্ভব হচ্ছে না। যাই হোক, দেখো আমরা জানি যে পলিমারকরণ বিক্রিয়া, এটাকে আমরা একটা সংক্ষিপ্ত বলে নিই। এই যে ইথিন আমরা দেখতে পাচ্ছি, ইথিনের অসংখ্য অণু, তোমরা তো জানো যে যেটা বিক্রিয়া অংশগ্রহণ করে পলিমারকরণ বিক্রিয়া, এটা হচ্ছে মনোমার। অসংখ্য মনোমার যখন একাত্রে যুক্ত হয় সেটার ক্ষেত্রে হয়ে যায় পলিমার। তখন এই দ্বিবন্ধনটা যখন ভেঙে যায় তখন কিন্তু একটা করে বন্ধন খালি হয়। এই যে অর্থাৎ ইথিনের অসংখ্য অণু যখন এই 1000 ATM চাপ এবং 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যখন যুক্ত হয় তখন উৎপন্ন হয় পলি ইথিন, যার বাণিজ্যিক নাম হচ্ছে পলিথিন, আমরা কিন্তু দেখেছি। তাহলে এই যে পলিথিন, এটা একটু দেখো কেন পলিথিন হয়েছে। CH2 এই যে হাতটা খালি হয়, এখানে আরেকটা CH2 যুক্ত হয়, আরেকটি CH2 যুক্ত হয়, এইভাবে অসংখ্য অণু একত্রে যুক্ত হয়ে পলি ইথিন উৎপন্ন হয়। ওকে, তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা যে কাজটি করবে সেটা হচ্ছে, আমি অ্যালকিন শুরু করলাম, অ্যালকিনের যা কিছু আছে অর্থাৎ অ্যালকিনের নামকরণ শিখবো প্রথমে, তারপরে হচ্ছে অ্যালকিনের প্রস্তুতি, অ্যালকিনের শনাক্তকরণ এবং অ্যালকিনের বিক্রিয়াসমূহ। এইভাবে আমি অ্যালকাইন, অ্যালকোহল, অ্যালডিহাইড যা পড়ি না কেন সেটা আমরা পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তো ভালো থেকো, সুস্থ থাকো, কোনো এক সময় হয়তো আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকার প্রত্যাশা রাখছি। ধন্যবাদ সবাইকে।